সিনেমাটার গুণগান আর কি করব, ফিল্ম ইউনিভার্সে যেন ঝড় তুলেছে হিটের এই ৩ নম্বর মুভি HIT অর্থাৎ হোমিসাইড ইনভেস্টিগেশন টিম ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি চলে এসেছে নানির সাথে। হ্যালো প্রিয়জনেরা, কেমন আছেন সবাই? আমি আপনাদের সাইফ আছি সাথে। কথা না বাড়াই, লেটস জাম্প ইনটু দ্য এক্সপ্লেনেশন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই বিশেষ বীরত্বের জন্য ভিরানা নাগপাড়ে নামক একজন লেডি পুলিশ অফিসারকে সম্মানিত করা হচ্ছে, আর অন্যদিকে আরেকজন পুলিশ অফিসারকে গ্রেফতার করা হয়েছে। আর সেটা নিয়ে টিভি মিডিয়ায় চলে প্রচুর ঝড়। যেখানে ভিরানার মতো মহান অফিসার কাজ করে, সেই পুলিশ ডিপার্টমেন্টে কিভাবে অর্জুন সরকারের মতো ক্রিমিনাল কাজ করতে পারে। এসিপি অর্জুনকে কোর্টে তোলা হলে জর্জ বলে, যেহেতু কোনো সিভিলিয়ান সে নয় বরং একজন পুলিশ অফিসার, তাই পুলিশকে ডিটেইলড ইনভেস্টিগেশন করার আদেশ দেয় আদালত। অর্জুনকে সেন্ট্রাল জেলে পাঠানো হয়, কিন্তু জেলের ভেতর অর্জুন সব কয়েদিদের হিট লিস্টে চলে আসে। কিন্তু একজন কয়েদি তাকে অন্যদের থেকে সরিয়ে তার সেলে নিয়ে যায় আর জানতে চায় সে পুলিশ হয়েও কিভাবে জেলে আটক হলো। বলতে বলতেই কয়েদিটি অর্জুনের দিকে আত্মরক্ষার জন্য একটি ছুরি এগিয়ে দেয়। মূলত অর্জুন সরকারের মতো শক্তিশালী আর প্রভাবশালী একজনকে দলে টানতে চাইছিল কয়েদিটি। অর্জুন ছুরিটি হাতে নিয়ে সেই কয়েদিকে কাহিনী বলতে শুরু করে, আর সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে। নির্জন এক নদীর পাড়ে উল্টো করে ঝোলানো এক ব্যক্তি, পাশেই নীলচে চোখের অর্জুনকে আমরা দেখতে পাই। সামনে একটি ক্যামেরা সেটআপ রাখা, আর সেই ক্যামেরার সামনে ভাবলেশীনভাবে অর্জুন লোকটির গলা কেটে তাকে মেরে ফেলে। আর এই রহস্যের প্রথম প্রশ্নটা সামনে আসে, কেন এই খুন? পরের দৃশ্যে দেখা যায় অর্জুন ভাইজ্যাক নামক এক পাহাড়ি অঞ্চলের হিট টিমের হেড হিসেবে জয়েন করেছে। হিটের পূর্ণ অর্থ হচ্ছে হোমিসাইড ইনভেস্টিগেশন টিম। অল্প সময়ই অর্জুনের সহকর্মীরা বুঝে যায় যে এই লোকের মাথায় সমস্যা আছে। হুট করেই অকারণে রেগে যাওয়া অর্জুন খুবই আগ্রাসী এবং ব্রুটাল প্রকৃতির মানুষ। ভায়োলেন্স তার জন্য যে কোনো সমস্যা সমাধানের প্রথম উপায়। এই পর্যায়ে তারা একটি হোমিসাইডের খবর পায় এবং সবাই মিলে মার্ডারের লোকেশনে যেতে থাকে। তারা পৌঁছে গেলে আমরা দেখতে পাই অর্জুন যাকে মেরে ঝুলিয়ে রেখেছিল তার ইনভেস্টিগেশনেই সবাই এসেছে, এমনকি অর্জুনও। সেখানে গুরুত্বপূর্ণ কোনো এভিডেন্স পাওয়া না গেলেও অর্জুনেরই প্ল্যান করা কিছু জিনিসপত্র পাওয়া যায়। অর্জুন সবগুলো এভিডেন্স ফরেন্সিক ডিপার্টমেন্টে পাঠাতে বলে। সেই রাতে বাসায় ফেরে অর্জুন। বাড়িতে সে আর তার রিটায়ার্ড আর্মি ম্যান বাবা থাকে। তাদের কথোপকথন থেকে বোঝা যায় অর্জুনের মা ছোটবেলাতেই মারা গিয়েছেন, আর সৈনিক বাবার সময় কেটেছে যুদ্ধের ময়দানে। তাই ছোটবেলা থেকেই অনাদরে অবহেলায় আত্মীয়ের বাসায় বড় হয়েছে অর্জুন, আর এর জন্য সে নিজের বাবাকেই দায়ী মনে করে। বাবার সাথে তার সম্পর্ক খুব একটা যে ভালো তা বলা যায় না। আর এই ট্রমাটিক চাইল্ডহুড অর্জুনের এক্সট্রিম লেভেলের অ্যাগ্রেসিভনেসের কারণ। সে একজন সাইকিয়াট্রিস্টের কাছেও যায়, যে ধীরে ধীরে অর্জুনকে এই মানসিক আক্রোশ থেকে বের করার চেষ্টা করছেন। ডাক্তার দেখিয়ে সে ডিপার্টমেন্টের মিটিং জয়েন করে। জানা যায় ফরেন্সিক থেকে জানা গেছে যে খুঁজে পাওয়া লাশের দেহের কয়েকটি অর্গান মিসিং, আর তাকে কে বা কেন মারা হয়েছে এই বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্যই পাওয়া যাচ্ছে না। অর্জুন ডিআইজিকে কথা দেয় যে সে দ্রুত এই কেসের সুরাহা করে ফেলবে, কিন্তু অন্য কেউ না জানলেও অর্জুন আর আমরা অডিয়েন্সরা তো জানি যে খুনি আসলে কে। এখন প্রশ্ন হচ্ছে, অর্জুন কি সাইকোপ্যাথ, নাকি খুনি আর পুলিশ একই চেহারার দুই আলাদা ব্যক্তি? এদিকে বয়স তো অর্জুনের কম হয়নি। সে অনলাইন ম্যাট্রিমনি থেকে অনেক মেয়ের সাথেই ডেটে গিয়েছিল, কিন্তু কেউই তার স্ট্রেট ফরওয়ার্ড আর জাজমেন্টাল কথাবার্তা সহ্য করতে পারেনি। আর অর্জুন সিদ্ধান্ত নিয়েছিল যে নিজের ডিপার্টমেন্টের কোনো পুলিশ মেয়েকে সে বিয়ে করবে না। যখন সে আশা প্রায় ছেড়েই দিয়েছিল, তখন রোদেলা নামক একটি মেয়ের সাথে দেখা হয় তার, যাকে শেষ পর্যন্ত খুব মনে ধরে অর্জুনের। আর রোদেলাও অর্জুনকে নিজের করে নেয়। তাদের মধ্যে একটা সুইট রোমান্টিক অ্যাঙ্গেল গড়ে ওঠে। কিন্তু পরের দিনই এই প্রেমিক অর্জুন আরও একজনকে জঙ্গলে নিয়ে এসে একই কায়দায় মারার জন্য প্রস্তুতি নেয়। এই সময় কেউ তাকে লক্ষ্য করে গুলি চালায়, আর গুলি আর কেউ নয়, চালিয়েছে বর্ষা নামক অর্জুনেরই এক জুনিয়র HIT অফিসার। কিন্তু বর্ষা একটা ভুল করে, সে অর্জুনের বেশি কাছে এসে পড়েছিল, আর ফলে অর্জুনের আঘাতে জ্ঞান হারানোর কিছুক্ষণ পর সে নিজেকে একটি চেয়ারে বাঁধা অবস্থায় আবিষ্কার করে। বর্ষার চোখের সামনেই অর্জুন সেই লোকটিকে আগের উপায় হত্যা করে, আর এইবারও এই দৃশ্য সে ভিডিও করে। রাগে ক্ষোভে কাঁপতে কাঁপতে বর্ষা বলে, আমি আগেই বুঝেছিলাম যে তুই একটা সাইকোপ্যাথ, তোকে আমি ছাড়বো না, আমি সবাইকে জানিয়ে দিব। তার কথার জবাবে অর্জুন বলে, তুমি আমার নামে রিপোর্ট করে আমাকে জেলে আটকে রাখলেও এমন খুন হতেই থাকবে। অর্জুনের কথায় আপনার মতোই কনফিউজ হয়ে যায় বর্ষা, আর অর্জুন এইবার বর্ষাকে একদম শুরু থেকে বলতে শুরু করে, আর আমরাও সেই কেন এর উত্তর খুঁজে পাই।
বেশ কিছু সময় আগে অর্জুন HIT এর হয়ে শ্রীনগরের এক মার্ডার ইনভেস্টিগেশনে গিয়েছিল। এক্স্যাক্টলি অর্জুন যেইভাবে মার্ডার করছে সেভাবেই করা হয়েছিল নৃশংস হত্যাটি। সুরতহাল পর্যবেক্ষণ করে অর্জুন বুঝতে পারে বড় কোনো গাড়িতে করে এসেছিল এখানে খুনি। তো অর্জুন তার টিম নিয়ে ইনভেস্টিগেশন শুরু করে দেয়। আর এর মধ্যেই অটোপসি রিপোর্ট আসলে জানতে পারে যে 3টি অর্গান মিসিং। সেই 3টি অর্গান হচ্ছে হাইপোথ্যালামাস, পিটুইটারি এবং অ্যাড্রেনালিন গ্ল্যান্ড। অর্জুন এই অর্গানগুলোর নাম শুনে বলে, এইগুলো ট্রান্সপ্লান্ট করার মতো অর্গান না, এইখানে অন্য কাহিনী আছে। জোরদার ইনভেস্টিগেশন শুরু করে দেয় অর্জুন। ছোট্ট উপত্যকা শহরের মধ্যে তীক্ষ্ণধার বুদ্ধিমান অর্জুন অল্প সময়ই মূল কালপ্রিটকে খুঁজে বের করে ফেলে। ব্রুটাল এক ফাইট সিকোয়েন্সের মাধ্যমে সেই খুনিকে সে আটক করে ফেলে। ওই খুনির 5 জন সহচরকে মারতে মারতে প্রায় মেরেই ফেলেছিল। এরপর সাসপেক্টকে হিট অফিসে তুলে নিয়ে আসে অর্জুন। তথ্য সংগ্রহের জন্য তাকে 3rd ডিগ্রি দেওয়া শুরু করলে সে অজ্ঞান হয়ে পড়ে। সেই সাসপেক্টের ফোন সাইবার সেল থেকে খুলে নিয়ে আসে একজন। অর্জুন ফোনটা খোলে কোনো এভিডেন্সের আশায়, কিন্তু সে ফোন খোলা মাত্রই একটা ভিডিও দেখে চমকে ওঠে। আর ভিডিওটা ওই ভিকটিমের, যাকে এই লোকটাই নির্মমভাবে মেরেছে। নিশ্চিতভাবেই আসল খুনিকেই ধরেছে সে। এখন শুধু এমন অদ্ভুত উপায়ে হত্যার পেছনের মোটিভটা জানা বাকি। কিন্তু এই সময় অর্জুন সহ পুরো ডিপার্টমেন্টের মাথায় বাজ ভেঙে পড়ে যখন তারা জানতে পারে ঠিক একই রকম আরেকটা খুন কিছুক্ষণ আগেই হয়ে গেছে। কিন্তু ওই খুন হয়েছে শ্রীনগর থেকে বহু দূরে বিহারের এক স্থানে। এমনকি ওখানকার পুলিশ সেই খুনিকেও আটক করতে সক্ষম হয়েছে। একদিনেই 2টা আলাদা আলাদা জায়গায় একই প্যাটার্নে 2টা আইডেন্টিক্যাল মার্ডার। খেপাটে অর্জুন মুহূর্তেই টিম নিয়ে বিহারের উদ্দেশ্যে রওনা দেয়। সেখানে গিয়ে সে দেখতে পায় ওই খুনিও আগের জনের মতোই পুরো ঘটনাটাই ভিডিও করেছে। কিন্তু 2 জন অপরাধীর মধ্যে কোনো সিমিলারিটি নেই, একমাত্র হত্যা করার ধরন ছাড়া। একে অন্যকে কোনোভাবে চেনেও না তারা। তাহলে এই 2টা কেসের মধ্যে এত মিল কিভাবে? এইসব ভাবতে ভাবতেই অর্জুনের কানে আসে অবিশ্বাস্য এক তথ্য। উপর মহল থেকে সে জানতে পারে সারা দেশে এখন পর্যন্ত এমন 13টি মার্ডারের খবর পাওয়া গেছে। সব ভিকটিমকে একইভাবে গাছের সাথে উল্টো করে বেঁধে হত্যা করা হয়েছে। এদের সবার শরীরের একই অর্গান মিসিং। এমনকি দেশের বাইরেও এই রকম প্যাটার্নেরই 2টি হত্যাকাণ্ডের খবর পাওয়া গেছে। আর সবগুলো কেসই আনসলভ। মাথায় খুন চেপে যায় অর্জুনের। যেভাবেই হোক এই রহস্যের সমাধান সে করেই ছাড়বে। তাই বিহারের খুনিকে সাথে নিয়ে সে শ্রীনগরের উদ্দেশ্যে রওনা দেয়। পথে বিহারি সন্ত্রাসীদের বাধা বিপত্তি পেরিয়ে শেষ পর্যন্ত যখন সে শ্রীনগরে এসে পৌঁছে, তখন সে দেখে তার নামে প্রোটেস্ট চলছে। তার বস তাকে জানায়, তুমি যাদেরকে গুরুতর আহত করেছিলে তাদের মধ্যে 2 জন কাশ্মীরের রাজনীতির সাথে যুক্ত, তাই তার দলের মানুষজন প্রোটেস্ট করছে। অর্জুন জানায়, একই প্যাটার্নে মার্ডার করা 2 জন ভিন্ন মার্ডারার এখন আমার হাতে। দেশে 13টা মোট মার্ডার হয়েছে, তাই তাদের থেকে সবকিছু বের করে নিয়ে আসতেই হবে। বস দ্রুত সবকিছু করতে বলে। এরপর শ্রীনগরের সাসপেক্টের বাড়ি সার্চ করে অর্জুন। সার্চ করে তারা বিভিন্ন ধারালো অস্ত্র পায়। সেই অস্ত্রগুলো পরীক্ষা করার সময় একটি ছুরিতে অর্জুন CTK এই 3টি অ্যালফাবেট খোদাই করা দেখতে পায়। তখন অর্জুন বলে, এই নামটা তার পরিচিত লাগছে। এই কেসেই সে আগেও কোথাও CTK দেখেছিল। তার পুরো কেসের সব এভিডেন্স সে আরও একবার ঘাটার নির্দেশ দেয় জুনিয়রকে। এরপর থানাতে আসলে সে দেখে প্রোটেস্টররা পুলিশের ইউনিফর্ম জ্বালিয়ে দিচ্ছে। নিজের অপমান সহ্য করলেও ইউনিফর্মের অপমান অর্জুন সরকার সহ্য করে না। তাই এই ভিড়ের মধ্যে একা ঢুকেই সে সবাইকে তার বিখ্যাত সেই লাঠিটা দিয়ে পেটাতে শুরু করে। যাকে ধরে অর্জুন পেটাচ্ছিল তার হাতে একটি ট্যাটু দেখে হঠাৎ অর্জুনের মনে পড়ে CTK লেখাটি সে সেই বিহারি খুনির হাতের ট্যাটুতে দেখেছে। অর্জুন অ্যাজিউম করে যে এইটা কোনো স্যাটানিক কাল্টের কাজ হতে পারে। এরপর ইন্টারোগেশন রুমে 2 খুনিকে একসাথে নিয়ে আসা হয়। ব্যক্তিগতভাবে একজন খুনি আরেকজনকে চেনে না, কিন্তু তারা CTK শব্দটা অর্জুনের মুখে উচ্চারিত হতে শুনেই একসাথে চমকে ওঠে। তখনই অর্জুন একটা গেম খেলে। সে বলে, তোমাদের মধ্যে একজন সবকিছু ঠিকঠাক মতো করলেও অন্যজনের খুনের নিয়ম পালন করা ঠিক হয়নি। এইটা শুনে বিহারিটা অনেক রেগে যায়, কিন্তু কাশ্মীরি বলে, আমি সবই ঠিক মতো করেছি, ঠিক যেভাবে ওয়েবসাইটে। এতটুকু বলেই সে বুঝতে পারে সে অনেক বড় ভুল করে ফেলেছে, আর সাথে সাথে চুপ হয়ে যায়। কিন্তু ততক্ষণে অর্জুন জেনে গিয়েছে যে CTK আসলে একটা ওয়েবসাইট। অর্জুনের জুনিয়র মানব তা চেক করতে থাকে, কিন্তু CTK নামক কোনো ওয়েবসাইট সে খুঁজে পায় না। তখন অর্জুন বলে, নিশ্চয়ই এটা কোনো সাধারণ ওয়েবসাইট নয়, এটা ডার্ক ওয়েবসাইট, যা দেখতে হলে লাগবে অনিয়ন বা টর ব্রাউজার। ডার্ক ওয়েব সম্পর্কে ধারণা নিশ্চয়ই আপনাদের সবারই আছে, বিস্তারিত আর বললাম না। কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানিয়েন। তো অর্জুনের ডিরেকশন অনুযায়ী ফাইনালি সেই সাইটটা খুঁজে পাওয়া যায়, আর আমরা জানতে পারি CTK মিন্স ক্যাচ, টর্চার, কিল।
সে সাইটে এমন অসংখ্য ভিডিও আপলোড করা আছে বিভিন্ন মানুষের, আবার সেই ভিডিওগুলোতে রেটিং পর্যন্ত দেয়া আছে, যেন এইটা সিরিয়াল কিলারদের সোশ্যাল মিডিয়া। আর মার্ডার করার রুলসও দেয়া আছে ওয়েবসাইটে। মার্ডার করার পর কিভাবে সব অর্গান বের করতে হবে আর তা কিভাবে সংরক্ষণ করতে হবে, কোথায় নিয়ে আসতে হবে, এই সব কিছু এই ওয়েবসাইটে জানিয়ে দেয়া আছে। এই সাইটের পার্মানেন্ট মেম্বার হতে হলে অন্তত 2টা মানুষকে শেষ করে সেই ভিডিও আপলোড করতে হবে। তো যারা সঠিকভাবে 2টা মার্ডার করতে পারে তারা হয়ে যায় তাদের স্পেশাল মেম্বার। আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই ওয়েবসাইটের সব মেম্বার প্রতি বছর কোনো একটা জায়গায় একদিনের জন্য একত্রিত হয়। এই পর্যায়ে প্রশ্ন হচ্ছে এই সাইটের পেছনে কে বা কারা আছে, আর এই অর্গানস নিয়ে তারা করেই বা কি? কিন্তু ডার্ক ওয়েবসাইট বলে কোনোভাবেই এগুলোর রুট লেভেলে পৌঁছানো সম্ভব হচ্ছিল না। তখন অর্জুন সে 2 সাইকোকে তার স্বভাব মতো ভয়ানক টর্চার করতে থাকে। তার ঊর্ধ্বতন অফিসার এসেও তাকে থামাতে ব্যর্থ হয়। বিহারি সাইকোকে কঠিন টর্চার করতে দেখে আতঙ্কিত কাশ্মীরি পুলিশের পিস্তল কেড়ে নিয়ে সবার সামনেই সুইসাইড করে বসে। অর্জুনের এমন কাজের জন্য তাকে শাস্তিমূলক ট্রান্সফার করে এই ভাইজ্যাক শহরে পাঠানো হয়। এতক্ষণ ধরে বর্ষাকে এই সব কিছু বলছিল অর্জুন। সে তাকে আরো বলে, শ্রীনগরের থেকে এখানে আসার পরেও আমি একবারও চেষ্টা থামাইনি, কিন্তু আমি তাদেরকে কোনোভাবেই ট্রেস করতে পারছিলাম না। তাই তাদেরকে ধরতে একটাই পথ আমার কাছে খোলা ছিল, সিটিকে গ্রুপের মেম্বার হয়ে তাদের গেট টুগেদারের জায়গাটা খুঁজে বের করা। কিন্তু মেম্বার হতে হলে 2টা ভিডিও আপলোড করা লাগতো। আজকে আমার 2য় ভিডিও করা হয়ে গেল। সব শুনে তাও বর্ষা হতাশ গলায় বলে, তাই বলে নির্দোষ মানুষদেরকে এভাবে মারবেন? অর্জুন বর্ষার কথা শুনে হেসে ফেলে আর বলে, নির্দোষ? এই পিশাচটা মাত্র 4 বছর বয়সী একটা শিশুকে টর্চার করে খুন করেছে। আর আগের জনের কথা কি বলবো? যদি খুন করার জন্য রুলসের উল্লেখ না থাকতো তাহলে আমি ওকে জীবিত রেখে ওর সব চামড়া উপড়ে নিতাম। অর্থাৎ যেই 2জন মানুষের প্রাণ নিয়েছে অর্জুন, দুজনেই অমানসিক অপরাধের সাথে জড়িত। এই পর্যায়ে বর্ষা অর্জুনের মাইন্ডসেটটা বুঝতে পারে। অর্জুন বর্ষার বাঁধন খুলে দিতে দিতে আরো বলে, হ্যাঁ, আমার মাঝে একটা ক্রিমিনাল বসবাস করে, তবে সে ন্যায়ের পক্ষ হয়েই কাজ করে। পরের দৃশ্যে বর্ষা অর্জুনের রুমে আসে। সে তাকে সিটিকে এর একটি ভিডিও দেখায় আর বলে, আমি এই জায়গাটা চিনি, জায়গাটা জয়পুরে, আর এই লোক একটাই মাত্র ভিডিও আপলোড দিয়েছে, অর্থাৎ সে আরও একটা খুন করবে, তাই আরেকটা মার্ডার করার আগেই তাকে থামাতে হবে। তখনই অর্জুন এবং বর্ষা টিম নিয়ে জয়পুরে যায় এবং সেখানকার পুলিশকে ডিটেলস জানিয়ে সবাই মিলিতভাবে লোকটিকে খুঁজতে থাকে। প্রাথমিকভাবে তারা ধারণা করে সাসপেক্ট ফিলিং স্টেশনে থাকে, কারণ তার গায়ে ক্যাস্ট্রলের একটি শার্ট ছিল। অনেক খোঁজাখুঁজির পর এক পর্যায়ে সেই লোকটিকে তারা পেয়ে যায়। গাড়ি নিয়ে পালাতে থাকে রাভি নামের সেই সাইকো, আর অর্জুন তাকে তাড়া করে। এক পর্যায়ে অর্জুন রাভির গাড়ি একটি নির্জন জায়গায় খুঁজে পায়, আর গাড়ির ভেতরেই 2য় ভিকটিম হাত পা বাঁধা অবস্থায় পড়েছিল। অর্জুন তাকে সাহায্য করতে যাবে, এই সময় রাভি পেছন থেকে এসে তাকে ছুরিকাঘাত করে। অর্জুনের মনে পড়ে যায় ট্রেনিংয়ে শেখা সেই লাইনটা, ছুরি দেহে প্রবেশের চেয়ে বেশি ক্ষতি হয় যখন সেটা দেহ থেকে বের করে নেওয়া হয়। অর্জুন ছুরিবিদ্ধ অবস্থাতেই রবিকে মেরে তক্তা করে ফেলে, কিন্তু এক পর্যায়ে রাভি ছুরিটি বের করে ফেলে আর দ্রুত রক্তক্ষরণের কারণে অর্জুন অজ্ঞান হয়ে যায়। রাভি সেই ভিকটিমের সাথে অর্জুনকেও গাড়িতে নিয়ে রওনা হয়, কিন্তু ট্রেন ডিফেন্স পার্সোনা অর্জুনের ততক্ষণে আবারও জ্ঞান ফিরে এসেছে। রাভি যখনই তার কাছাকাছি যায় মুহূর্তের মধ্যেই অর্জুন রাভির গলা চিরে ফেলে আর হিস হিসে কণ্ঠে বলে, সাপ মরেছে কিনা তা দূর থেকে চেক করতে হয়, লেজ ধরে বোকামি করতে হয় না। এই পর্যায়ে অর্জুনের কলিগরা সেখানে এসে পৌঁছায় আর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যায়। অর্জুনের জ্ঞান ফিরলে সিটিকে সাইটে ঢুকে সে দেখতে পায় তাকে মেম্বার হিসেবে অ্যাকসেপ্ট করা হয়েছে এবং তাকে গেট টুগেদারের জায়গাটার প্রাইমারি লোকেশন দেয়া হয়। সবকিছু সে ডিআইজিকে জানায় আর ডিআইজি তাকে পাঠাতে রাজি হয়, কিন্তু শর্ত জুড়ে দেয় যে তার একজন অফিসারকে অর্জুনের সাথে রাখতে হবে, যেন সে সব আপডেট সাথে সাথে জানতে পারে। রেল স্টেশনে গিয়ে অর্জুন হতভম্ব হয়ে যায়, কারণ ডিআইজি এর সেই অফিসার আর কেউ নয়, অর্জুনের প্রেয়সী রোদেলা। তাহলে কি সবকিছু রোদেলার অভিনয় ছিল? রাগে দুঃখে অর্জুনের মুখ কালো হয়ে গেলেও সে প্রফেশনালিজম বজায় রাখে। ট্রেনে উঠে অর্জুন সবাইকে তার প্ল্যান বলে। সে একা যাবে সেই জায়গায় আর বাকিরা গোপনে তাকে ফলো করবে। এরপর রোদেলা অর্জুনকে একান্তে পেয়ে তাকে সবকিছু খুলে বলে। মূলত সে অর্জুনকে অনেক আগে থেকেই চিনত এবং ভালোবাসত, কিন্তু যেহেতু সে নিজেও একজন পুলিশ আর অর্জুন কোনো পুলিশকে বিয়ে করবে না সিদ্ধান্ত নিয়েছে, তাই সে তার পরিচয় গোপন রেখেছিল। আর এই মিশনে তার যুক্ত হওয়াটা পুরোটাই কাকতালীয়। তার কথা শুনে অর্জুনের ভুল ভাঙে আর ট্রেনের মধ্যেই তারা ইয়াম ইয়াম করে। যাক, স্পটে গেলে কিছু লোক মাথা ঢেকে অর্জুনকে নিয়ে চলে, তখন পিছু পিছু অন্য সবাইও গাড়ি নিয়ে ফলো করে।
এর মধ্যে একটা গাড়ি আলাদা হয়ে অন্য রাস্তায় চলে যেতে থাকে। তখন একজনকে তারা নামিয়ে দিয়ে অন্যরা অর্জুনের পিছু করে। একটু পর আরেকটা গাড়িও অন্য রাস্তায় ঢুকলে বর্ষা সেদিকে যায়, আর আরেকটার পেছনে যায় রোদেলা। তো তারা ভাবে 3টি গাড়ির একটাতে অর্জুন তো আছেই, কিন্তু দেখা যায় অর্জুনকে ওই 3 গাড়ি নয় বরং অন্য একটা গাড়িতে করে নিয়ে যাওয়া হয়েছে। রাত 3:30 দিকে অর্জুনকে নিয়ে আসা হয় অরুণাচল প্রদেশের গভীর জঙ্গলের মধ্যে এক জায়গায়। এরপর সেখানে তাকে নামিয়ে দিয়ে গাড়ি সেখান থেকে চলে যায়। তখন অর্জুন মুখোশ খুলে দাঁড়ালে তাকে আলফা নামের একজন রিসিভ করে, আর এই আলফাই মূলত এই সিটিকের ফাউন্ডার। সে তাকে ভেতরে নিয়ে যায় আর একটা রুম দেখিয়ে বলে, এখানেই তুমি থাকো। তখন অর্জুন রুমের ভেতর প্রবেশ করলে একটা নিউ ড্রেস দেখতে পায়। জানালা দিয়ে তাকাতেই অর্জুন আরও মেম্বারদেরকে আসতে দেখে, আর এরা সবাই সেই 2টা খুনের রিকোয়ারমেন্ট পূরণ করেই এসেছে। ওইদিকে রোদেলা তার বসকে জানায় যে 3টি লোকেশন তারা দেখেছে, এর মধ্যে কোনো একটাতে হয়তো অর্জুন থাকতে পারে। তখন বস তাদেরকে অর্ডারের অপেক্ষা করতে বলে। অন্যদিকে নিউ মেম্বারদেরকে ডেকে আলফা সবাইকে একটা জায়গায় নিয়ে আসে। সেখানে আমরা দেখতে পাই যে অনেকগুলো মানুষ উপস্থিত, যারা এর আগেই সিটিকের মেম্বার হয়েছিল, আর যারা নতুন ড্রেস পরে আছে এরা সবাই নতুন সদস্য। ওইখানে আমরা দুজনের মধ্যে তুমুল লড়াই হতে দেখি, আর উপস্থিত সবাই তা দেখে এনজয় করছিল। এদের মধ্যে একজন হেরে গেলে তাকে সবার সামনেই মারতেই শেষ করে ফেলা হয়। এইসব স্যাডিস্ট সাইকোর দল এটাকেই একটা খেলা হিসেবে দেখছিল, এ মর্টাল কম্ব্যাট। এরপর আলফা নতুন মেম্বারদের নিয়ে একটি খুঁটিতে বাঁধা কয়েকটি দড়ির একটি করে কাটতে বলে, কিন্তু অর্জুন তখনও জানত না যে সেই দড়ির মাথায় ভিরানা নামক সেই পুলিশ অফিসারকে কায়দা করে বাঁধা আছে, যে এই দলের পর্দা ফাঁস করার চেষ্টা করতে গিয়ে এদের হাতেই ধরা পড়েছে। দড়ি ছিঁড়তেই অর্জুনের চোখের সামনে নৃশংসভাবে মারা যায় সেই অফিসার। ক্ষোভে ভেতরটা ফেটে গেলেও চুপ করে দেখা ছাড়া কিছুই করতে পারে না অর্জুন। এই দৃশ্য দেখার পর সেখানে উপস্থিত সবাই দেদারসে একে অন্যের সাথে অন্তরঙ্গ হতে শুরু করে। এই ধরনের সেক্স পার্টি স্যাটানিক কাল্টগুলোর মধ্যে বেশ কমন সিনারিও, কিন্তু অর্জুন সবার চোখ ফাঁকি দিয়ে সেখান থেকে সরে পড়ে আর জায়গাটা রেকি করতে থাকে। বেসমেন্টে গিয়ে সে অনেকগুলো মানুষকে খাঁচায় আটকে থাকতে দেখে, আর এদেরকে এই গেট টুগেদারে আনা হয়েছে সবার সামনে স্যাক্রিফাইস করার জন্য। এরপর অর্জুন সার্ভার রুমে চলে আসে। সেই সময় তার পেছনেই আলফা চলে এলে সে সেখানে লুকিয়ে পড়ে। কিছুক্ষণ পর আলফা চলে গেলে সার্ভার রুমের ওয়াকি টকি নিয়ে সে সিগন্যাল পাঠানোর চেষ্টা করে। ওই সময় আলফা আরও একজন লোককে নিয়ে বেঁধে টর্চার করছিল। এই পর্যায়ে অর্জুন গ্যাস সিলিন্ডার লিক করে এক বিশাল ধামাকার সৃষ্টি করে। সবাই দ্রুত সেখান থেকে সরে পড়ে, আর দেখা যায় এই বিল্ডিং দাউ দাউ করে জ্বলছে। এইবার আলফা বলে, এইখানে সিসিটিভি রাখা হয়নি কারণ তোমাদের সবার প্রতি আমার বিশ্বাস ছিল, কিন্তু এখন দেখছি সার্ভার রুম থেকে আমার ওয়াকি টকি গায়েব, আর আমাদের অন্যান্য জায়গাগুলোতেও পুলিশ রেড দিয়েছে, আর এইখানে এখন এই ব্লাস্ট। তাই বলতেই হচ্ছে নতুন মেম্বার সেজে এখানে ছদ্মবেশে একজন পুলিশ ঢুকেছে। তখন আলফা নতুন মেম্বারদেরকে রিংয়ে আসতে বলে। সবাই রিংয়ে আসলে আলফা বলে, এখানে একজন পুলিশ আর বাকি 4 জন সিটিকে মেম্বার। এখন তোমাদের মধ্যে যে টিকে থাকবে শুধু সেই আমাদের দলে থাকবে। কথা শেষ হতেই শুরু হয় মরণপণ যুদ্ধ, আর অর্জুন খুশি মনে এই সাইকোপ্যাথগুলোকে মারতে থাকে। একে একে সবাই শেষ হয়, আর টিকে থাকে শুধুমাত্র আমাদের অর্জুন। তখন আলফা অর্জুনকে বলে, একজন ওয়েল ট্রেন্ড পার্সনই এভাবে এতগুলো খুন করতে পারে, তাই না? অর্জুন বলে, আমাকে পুলিশ মনে হচ্ছে, তাহলে আরো কাউকে পাঠাও, মানুষ মারতে আমার ভালোই লাগে। এই সময় অর্জুনের সামনে তারই টিমের একজন অফিসারকে আনা হয়, যে আলফার দলের হাতে ধরা পড়েছে। আলফা অর্জুনের কাছে এসে বলে, তুমি এই পুলিশটাকে মারো, তাহলে ধরে নেব তুমি পুলিশ নও। অর্জুন আমান নামক সেই পুলিশ অফিসারের সাথে নকল যুদ্ধ চালিয়ে যাচ্ছিল, আর এর মাঝে আলফা তাকে থামতে বলে। ঠিক সে তাকে হত্যা করতে যাবে এই সময়, আর মৃত একজনকে দেখিয়ে বলে, এই লোকটাই গুপ্তচর, কারণ তার রুমে রেডিও সার্কিট পাওয়া গেছে। মূলত অর্জুনই প্ল্যান করে অন্যজনের রুমে সার্কিটটা লুকিয়ে রেখেছিল। এরপর আলফা ওই পুলিশটাকে মারার নির্দেশ দিলে অর্জুন এবার ধমকে ওঠে। সে বলে, আগে ওর থেকে তথ্য বের করতে হবে। বলেই সে বিশেষ উপায়ে খালি হাতেই সেই পুলিশের শোল্ডার বোন ডিসলোকেট করে ফেলে, যা দেখে সবাই অনেক ইমপ্রেস হয়। আলফা তার সাথে অ্যাগ্রি করে, আর 1 ঘন্টা তাকে সময় দেয় সব তথ্য বের করে নিয়ে আসার জন্য। এরপর অর্জুন অফিসার আমানকে জিজ্ঞাসাবাদের নাম করে বেসমেন্টে নিয়ে যায়, যেখানে সবাইকে বন্দি করে রাখা হয়েছে। অর্জুন আমানকে বলে, এইখানে আমি অন্য সবাইকে অন্যদিকে বিজি রাখবো, সেই সময় তুমি সবাইকে নিয়ে বের হয়ে যাবে। আমান বলে, এইখানে 150 জন খুনি সাইকোপ্যাথ আছে, তাদের থেকে আপনি কিভাবে বের হবেন? অর্জুন বলে, তুমি সহ সবাইকে উদ্ধার করা আমার দায়িত্ব, তাই যেভাবেই হোক উদ্ধার আমি করব।
দেখি 150 জন মিলে আমাকে থামাতে পারে কিনা। অন্যদিকে ডিপার্টমেন্ট অর্জুনকে খুঁজে না পেয়ে হাল ছেড়ে দিলেও রোদেলা আর বর্ষা আনঅফিসিয়ালি তাকে খুঁজছিল। তারা অর্জুনের পাঠানো সেই সিগন্যাল খুঁজে পেয়ে লোকেশন ট্রেস করে ফেলে, দ্রুত ব্যাকআপের জন্য কল করে। তখন অন্য প্রান্ত থেকে কেউ একজন বলে, ব্যাকআপ আসছে, তবে আপনার টিম নয়। এর মধ্যে 1 ঘন্টা হয়ে গেলে সব সাইকো একত্রিত হয়। তখন অর্জুন তার জুনিয়রকে দেখিয়ে বলে, এর নাম আমান, জব করে পুলিশের স্পেশাল ইউনিট HIT-তে, আর সে 3 বছর ধরে সিটিকে নিয়ে ইনভেস্টিগেশন করছে। তার কথার জবাবে আলফা বলে, আজকেই এর মৃত্যু আমরা উপভোগ করব, কিন্তু তার আগে আজকের ফাইনাল অ্যাক্ট হবে। সব ধরনের সীমা আমরা পার করে যাব। বিধাতা বলে কেউ যদি থাকে, আজকে এই নিষ্পাপ শিশুর জীবন শেষ করে আমরা তার ক্ষমতাকে উপহাস করব। এই নবজাতকের বলি দিয়ে আমরা চূড়ান্ত আনন্দ উপভোগ করব। আলফা নামক এই পিশাচের কথায় অর্জুনের রক্তে যেন আগুন ধরে যায়। এদিকে আলফার নির্দেশে একজন সাইকো বাচ্চাটিকে মারার জন্য মঞ্চের দিকে এগিয়ে যেতে থাকে। লোকটি বাচ্চাটিকে নিচে রেখে মারার জন্য প্রস্তুতি নিলে সবাই কাউন্টডাউন শুরু করে। 3, 2, 1। কোপ বসাতেই যাবে সে, এই সময় হঠাৎ একটা হুটোপুটি, আর দেখা যায় লোকটির মাথা তার ধর থেকে আলাদা হয়ে গেছে। ভাই, পিওর গুজবাম্প। শুরু হয় সিনেমার ইতিহাসের অন্যতম ব্রুটাল একটা অ্যাকশন সিকোয়েন্স। আমান ভিকটিমদের নিয়ে সেখান থেকে সরে পড়ে, আর একাই অর্জুন পাশবিকভাবে সবাইকে মারতে থাকে। এই সিনগুলো বর্ণনা করার কোনো উপায় নেই, এইগুলো জাস্ট নিজে দেখতে হবে। আপনাদের মধ্যে কেউ যদি পুরো মুভিটা দেখতে চান তাহলে কমেন্টে আমাদেরকে জানান, আমি মুভির লিঙ্ক দিয়ে দিব। একের পর এক শয়তানকে জমের দুয়ারে পাঠালেও নিজেও অনেকটা জখম হয় অর্জুন, কিন্তু সে লড়াই থামায় না। তো জুনিয়র এক সময় সবাইকে নিয়ে বাইরে বেরিয়ে যায়, আর তখন অর্জুন আটকে পড়ে আলফার হাতে। আলফার লোকজন সবাই একসাথে অর্জুনের উপর ঝাঁপিয়ে পড়তে যাবে। এই সময় সেখানে গ্র্যান্ড এন্ট্রি নেয় হিট সেকেন্ড কেসের নায়ক SP কৃষ্ণাদেব। তখন দুইজন মিলে তুমুল লড়াই শুরু করে। এরপর কৃষ্ণা অর্জুনকে জিজ্ঞেস করে, এদের মধ্যে কয়জনকে জীবিত ধরা দরকার তোর? অর্জুন ঠান্ডা স্বরে জবাব দেয়, 0। এরপর আর কিসের বাধা, একে একে সেই পিশাচগুলোকে শেষ করতে থাকে কৃষ্ণা আর অর্জুন। শেষ দিকে রোদেলাকে বর্ম করে বাঁচার পায়তারা করে আলফা, কিন্তু লাভের লাভ কিছুই হয় না। অর্জুনের হাতেই প্রাণ হারায় সে, আর ধ্বংস হয়ে যায় CTK এর পুরো দল। এইসব কাহিনী কিন্তু অর্জুন সেই জেলের কয়েদিটাকে শোনাচ্ছিল। তো এরপরে কয়েদি জিজ্ঞেস করে, এরপর কি হলো? তখন আবার আমাদেরকে ফ্ল্যাশব্যাক দেখানো হয়। তারা CTK এর কিছু লোককে জীবিত গ্রেফতার করেছিল, আর তাদেরকে ইন্টারোগেট করে জানা যায় সেই অর্গানগুলো আসলে হরমোজেনিক্স নামক একটি কোম্পানিকে দেয়া হতো। মানুষ যখন প্রচণ্ড আতঙ্কিত থাকে, তখন আমাদের দেশে বিশেষ কিছু হরমোন সৃষ্টি হয়, যা বিপদের মুহূর্তে আমাদের নার্ভগুলোকে আরও বেশি কার্যক্ষম করে তোলে। ভিকটিমগুলোকে এজন্যই ওইভাবে হত্যা করা হয়েছিল। আতঙ্কিত অবস্থায় মারা যাওয়া লোকগুলোর সেই অর্গানগুলোকে ব্যবহার করে তারা একটি বিশেষ ধরনের সেক্স ড্রাগ বানানোর চেষ্টা করছিল। কৃষ্ণা বলে, প্রায় যেমন শুনতে পাওয়া যায় যে 80 বছর বয়স্ক হলিউড অভিনেতার বাচ্চা হয়েছে, বৃদ্ধ বিলিয়নিয়ার আটক হয়েছে সেক্স পার্টিতে। এই ধরনের বৃদ্ধ বিলিয়নিয়ারেরা নিজেদের যৌন ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য এই ধরনের ড্রাগ বিপুল পরিমাণ অর্থ দিয়ে কিনে নেয়। আর ইন্ডিয়া থেকে এই অর্গানগুলো হরমোজেনিক্সকে সরবরাহ করছিল KTC নামক একটি কোম্পানি, যার ফুল ফর্ম হচ্ছে কিন টু কেয়ার, KTC, আর উল্টো করলে CTK, ক্যাচ, টর্চার, কিল। মূলত এই KTC এর ওনারই CTK এর মূল ফাউন্ডার। আলফা ছিল শুধুই কভার আপ, আর সেই CTK এর মালিকের নাম ছিল স্যামুয়েল জোসেফ। এই সময়ে সেই স্যামুয়েল জোসেফ নিজে যদিও মানি লন্ডারিং কেসে হাজতে আটক ছিল, কিন্তু সেখান থেকেই সে এই পুরো নেটওয়ার্কটা কন্ট্রোল করছিল। আর বিপুল পরিমাণ অর্থ থাকার কারণে জেলের মধ্যেও সে আরামায়েশেই দিন কাটাচ্ছিল। এই কথা শুনে রোদেলা বলে, দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে সে হাজতে বন্দী, আর আমরা তার কিছুই করতে পারবো না। এই কথা শুনে তার দিকে তাকিয়ে কৃষ্ণা এবং অর্জুন দুজনেই হেসে ওঠে। কিছু একটা তো চলছিল এই দুই বন্ধুর ভেতর। অর্জুনের বিরুদ্ধে পুলিশ রুলস ভঙ্গ করার কেস করে, আর সেই কেসের কারণে অর্জুনকে সেন্ট্রাল জেলে পাঠানো হয়, সেই জেলে যেখানে জোসেফ স্যামুয়েল আটক ছিল। আর বলার অপেক্ষা রাখে না, এতক্ষণ পর্যন্ত যেই কয়েদিকে অর্জুন এইসব ঘটনা শোনাচ্ছিল সে আর কেউ নয়, এই স্যামুয়েল জোসেফ। বিদ্যুৎ গতিতে অর্জুন স্যামুয়েলের গলা কেটে ফেলে, আর এইবার ফাইনালি শেষ হয় CTK বা KTC এর এই পাশবিক অগ্রযাত্রা। পরবর্তীতে দেখা যায় জোসেফ স্যামুয়েল তো মারা গেছে, কিন্তু পর্যাপ্ত পরিমাণ প্রমাণের অভাবে অফিসার অর্জুনকেও নির্দোষ হিসেবে খালাস করে দেয়া হয়।
অর্জুন আর কৃষ্ণার এই প্ল্যান সাকসেসফুলি কাজ করে। পোস্ট ক্রেডিট সিনে আমরা আরও একজন পুলিশ অফিসারের সাথে পরিচিত হই। এই অফিসারের নাম অফিসার বীরাপ্পান। হ্যাঁ, চিনতে পারছেন তো, আমাদের কাথি। আর এই দৃশ্য থেকে এই জিনিসটা স্পষ্ট হয় যে HIT বা হিটের চতুর্থ কিস্তিতে নায়ক হিসাবে আমরা দেখতে পাবো কাথিকে। আর এই দৃশ্য দেখানোর মধ্য দিয়ে শেষ হয় HIT বা হিট 3 এর কাহিনী। তো প্রিয়জনেরা, এই ছিল আমাদের আজকের মুভি এক্সপ্লেনেশন। ভিডিওটি কেমন লেগেছে তা আমাদেরকে কমেন্ট করে জানান। আর মুভিটি আই লাভড ইট, ট্রাস্ট মি, আমার অনেক ভালো লেগেছে। কালার গ্রেডিং থেকে শুরু করে যে অ্যাকশন সিকোয়েন্স আর নানির অ্যাক্টিং, ও মাই গড, হি ওয়াজ ব্রুটাল। আমি জানি না কেন অ্যানিমেল দেখে মানুষ এত বেশি এক্সাইটেড হয়েছিল। দিস মুভিজ অ্যাকশন সিকোয়েন্স ইজ 10 টাইমস বেটার দ্যান অ্যানিমেল। আই পার্সোনালি হেট অ্যানিমেল। এই ধরনের মুভিজগুলো সোসাইটির উপর একটা ব্যাড ইনফ্লুয়েন্স। তো যাই হোক, আপনাদের কমেন্টের আশায় বসে থাকলাম। কমেন্ট করে জানান আপনার মতামত। যদি ভিডিও ভালো লাগে একটা লাইক দিন। আমি সাইফ ছিলাম আপনাদের সাথে, আর আজকে বিদায় নিচ্ছি, কিন্তু শীঘ্রই দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো মুভি নিয়ে। অসাধারণ কিছু নতুন মুভিজ এসেছে। আপনারা নেক্সট কোন মুভির এক্সপ্লেনেশন শুনতে চান তা আমাদেরকে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর যদি চ্যানেলে নতুন হন, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব নাইটেলস বাংলা। আজকের জন্য এই পর্যন্তই। প্রিয়জনের খেয়াল রাখুন। আল্লাহ হাফিজ।